আসসালামু আলাইকুম। টিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদেরই সাথে। আগের ভিডিওর ধারাবাহিকতায় আমরা আগের ক্লাসগুলোতে প্রায় সেট অধ্যায় শেষ করে ফেলেছি। ত্রিকোণমিতির কিছু অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে ধারাবাহিকভাবে মূলত এখান থেকে শেষ করে যাব। তো প্রথম অধ্যায়টি রয়েছে আমাদের বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা নিয়ে আজকে আলোচনা করব। তো যদি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আমাকে বাস্তব সংখ্যাটা বাদ দিয়ে আমাকে দেখতে হবে যে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, আরও যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথম টপিকসটি আমি কিওয়ার্ডগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তোমরা খাতার এক কোণে সাজিয়ে রেখে তারপর অঙ্কগুলো করবে। তো প্রথমেই আমার ছিল কি, দেখো, স্বাভাবিক সংখ্যা। তোমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাইলে মূলত এটা পাবে। এখন স্বাভাবিক সংখ্যাটা কি? আমরা জানি স্বাভাবিক মানে কি ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হলো কি 1 2 3 4 5 6 7, এগুলো মূলত কি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। আবারও বলছি, দেখো, প্রথম যে কিওয়ার্ডটি ছিল প্রথম কিওয়ার্ডটি ছিল কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে সংখ্যাগুলো আছে এগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন তোমাকে যদি বলি আমি যে স্বাভাবিক সংখ্যা পাইলাম, তাহলে সংখ্যাটা কি? তাহলে তুমি কি বলবে? এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। যেমন কি এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। আবারও দেখো, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে যাচ্ছি। যেহেতু এটা বইয়ের প্রথম অধ্যায়, সেজন্য কি তোমাকে সব কিছু জানতে হবে সুন্দরভাবে। তাহলে প্রথমেই ছিল কি, আমার অধ্যায়ের নামটা ছিল বাস্তব সংখ্যা। আমি তোমাকে বাস্তব সংখ্যার ধারণা একটু পরে দিচ্ছি যাতে তোমার ডিটেলসটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য প্রথমেই আমি আলোচনা করব স্বাভাবিক সংখ্যা নিয়ে। এটা তোমার বইয়ের মূলত দ্বিতীয় পৃষ্ঠার প্রথম যে কিওয়ার্ডটি। তাহলে স্বাভাবিক সংখ্যা কি পাইলাম আমি? যে 1 2 3 4 6 7 8 9 10 যতগুলো সংখ্যা আছে এরাই হলো মূলত কি স্বাভাবিক সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে সংখ্যাটা কি? সংখ্যা হলো মূলত কি এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। যেমন কি এক একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, এই দুইটাকে একসাথে করলে হয় কি, যেমন কি সংখ্যা হয়। এখানে একও একটি সংখ্যা, দুইও একটি কি সংখ্যা। আবার আমি কনসেপ্টটা বলছি যে এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে স্যার অঙ্কটা কি? এখন অঙ্কটা যদি আমি ক্লিয়ার করতে চাই, তোমরা বিভিন্ন বইতে দেখে থাকবে যে অঙ্কটা হলো মূলত গণিতের হিসাব নিকাশ করার জন্য অথবা গণনা কার্য সম্পূর্ণ করার জন্য যে 10টি চিহ্ন রয়েছে, যেমন কি 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলোই মূলত হলো কি, এগুলো মূলত অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক মিলে হয় সংখ্যা। তাহলে কি আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই অঙ্ক, সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা নিয়ে বুঝতে পারছো। এখন দেখো, স্বাভাবিক সংখ্যা তো হলো যে 1 2 3 4 5 6, এর মধ্যে আর একটা যদি ভাগ করি আমরা, এর মধ্যে দেখো আছে কি স্বাভাবিক সংখ্যা, দেখো দুটো ভাগ করলে মৌলিক সংখ্যা, যেমন কি মৌলিক সংখ্যা, আর একটা হলো কি যৌগিক সংখ্যা। তাহলে প্রথমে আমি মৌলিক সংখ্যাটা নিয়ে আলোচনা করি। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ভাগ করা যায় না, যে সংখ্যাকে কি ভাগ করা যায় না। অর্থাৎ অঙ্কে তাহলে ভাগটা আসে কিভাবে, যে এক বা ওই সংখ্যাটা এক আর ওই সংখ্যাটা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। তাহলে এখান থেকে কি 2, দেখো 2কে তুমি ভাঙাতে পারো না, 2কে 2 দিয়ে ভাঙালে একই আসবে। অর্থাৎ 1 আর 2 ছাড়া আর কোনো উৎপাদক নাই। তুমি যদি 3কে ভাঙাও তাহলে দেখবে সেমটাই আসবে, 1 আর 3 ছাড়া আর কোনো উৎপাদক নাই। তুমি যদি 4কে ভাঙাও তাহলে দেখো যে 4কে ভাঙালে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, তাহলে নিশ্চয়ই 1 2 4 হলো এর উৎপাদক। তাহলে কি এটা যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা আমরা পাইলাম কি, যে এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকবে না। এখন দেখো, মৌলিক সংখ্যার পরে পাইলাম কি আমরা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাটাকে ভাগ করা যাবে। তাহলে ভাগ করা যাবে কি, দেখো এখান থেকে যে 4 6 তারপরে 8 10, এদেরকে কি ভাগ করা যায়। তাহলে এরা হলো কি যৌগিক সংখ্যা। আরেকটা কনসেপ্ট দেখো এখানে দেওয়া আছে সহমৌলিক। সহমৌলিক কি? সহমৌলিক কথাটি বলতে গেলে সহ মানে দুইজনে, সহমৌলিক দুইটা সংখ্যার যদি এক ছাড়া, দুইটা সংখ্যার যদি গসাগু এক হয়,
আবারও দেখো কথাটা বুঝতে চেষ্টা করো যে দুইটা সংখ্যার যদি গসাগু এক হয় তারাই পরস্পর কি সহমৌলিক। যদি বলি আমি 2 ও 3 সহমৌলিক, 2 ও 3 কি সহমৌলিক, তাহলে দেখি 2 আর 3 সহমৌলিক হয় কিনা। 2 আর 3, তাহলে গসাগু করো, 2 3 এর মধ্যে একবার যায়, তাহলে 2 একে 2 থাকবে কত 1। এখন গসাগু করতে হলে এই দুইটাই পাশে আসবে, তাহলে 2 একে 2। তাহলে দেখো এখানে 1 হলো কি উত্তর। তাহলে দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয় তারাই হবে পরস্পর কি সহমৌলিক। তাহলে কি এখানে দেখো 3 আর 4 সহমৌলিক, 4 আর 5 অনুরূপভাবে সহমৌলিক। আবার দেখো 4 আর 6 সহমৌলিক না। এটা কিভাবে দেখো, আমি একটু মুছে নিচ্ছি। দেখো কি এই হলো 4 আর হলো কত 6, তাহলে 4 আর 6 যদি আমি যদি গসাগু করি তাহলে কত হয় দেখো 1, 4 একে 4 থাকে কত 2, আবার আসবে কত 4 এখানে, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4। তাহলে দেখো এখানে 2 হয়েছে, কিন্তু আমাদের ছিল কি গসাগু 1 হতে হবে। কত হবে গসাগুটা 1। তাহলে কি দুইটা সংখ্যার যদি গসাগু 1 হয় তারাই পরস্পর কি সহমৌলিক। তাহলে আমরা কনসেপ্ট কোন পর্যন্ত আগাইলাম, এই সহমৌলিক পর্যন্ত কি আমরা এগিয়ে গেলাম। এখন দেখো সহমৌলিকের পরে হলো কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি মূলত দেখো, পূর্ণ সংখ্যা, পূর্ণ মানে কি 1, এটাকে ভাঙা যাবে না। তাহলে কি পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি কি, পূর্ণ সংখ্যাতে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হলো কি পূর্ণ সংখ্যা। আবার বলছি দেখো, সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই কি পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যাগুলো কি, ধরো এই 2 একটা ধনাত্মক সংখ্যা, 4 3 6 9 এগুলো সবই কি ধনাত্মক সংখ্যা। আবার যদি ঋণাত্মক বলি -2 -3 -4 এরা হলো কি ঋণাত্মক সংখ্যা। তাহলে সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক অখণ্ড হতে হবে, তারা হবে কি অখণ্ড, মানে তাদের মধ্যে কোনো দশমিক আসতে পারবে না, যেমন 1.5 এরকম থাকতে পারবে না। সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাই হলো মূলত কি পূর্ণ সংখ্যা। তাহলে কি দেখো আমি কনসেপ্টটা আবার ক্লিয়ার করে দিচ্ছি যে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটা কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হবে। এখানে কি আসবে দেখো শূন্য সহ আসবে, অর্থাৎ 0 1 2 3 4 5, আবার 0 তার থেকে বিপরীত দিকে -1 -2 -3 ইত্যাদি মানগুলো থাকবে। এখন দেখো তারপরের যেই কিওয়ার্ডটা ছিল আমাদের, কিওয়ার্ডটা হলো ভগ্নাংশ সংখ্যা। এখন ভগ্নাংশের কথা চিন্তা করলেই কেমন জানি আমরা দেখতে পাই এরকম, যেমন 3:2, আবার দেখতে পাই যেমন 4:3, এভাবে আমরা কথাটা মনে আসে। এখন যদি আমি একে সংজ্ঞায়িত করতে চাই যে কি ভগ্নাংশ সংখ্যাটা কি, তাহলে আমি বলবো যে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হবে। তবে এর মধ্যে কিছু শর্ত আছে, শর্তগুলো শোনো। পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হবে যেখানে পি ও কিউ হতে হবে পূর্ণ সংখ্যা, পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা, এবং কিউ নট ইকুয়াল হবে কত, নট ইকুয়াল 0, নট ইকুয়াল 1, অর্থাৎ এই কিউ এর মানটা 0 হতে পারবে না, অর হতে পারবে না। তুমি এইটুকু দেখো, একটু ক্লিয়ার করি তোমাকে, কখন একটা ভগ্নাংশ হয় যখন এই নিচের মানটা 0 আর 1 ছাড়া হয়। তুমি দেখো 1 কে যদি আমরা 0 দিয়ে ভাগ দেই তাহলে কি হয়, ইনফিনিটি হয়। এখন দেখো আবার যদি আমরা 1 কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে 1ই হয়, তাহলে আমাদের ভগ্নাংশ সংখ্যা তো হলো না। তাহলে আমরা ভগ্নাংশ কি জানি, যে ভগ্নাংশ সংখ্যা হতে হলে অবশ্যই দুইটা হবে কি, পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা হবে, এবং কিউ 0 হতে পারবে না, 1 হতে পারবে না, এবং আরেকটা কি পি ও কিউ বিভাজ্য সংখ্যা হতে পারবে না, মানে বিভাজিত সংখ্যা হতে পারবে না। তাহলে কি হতে হবে দেখো, 2 যদি আমি উপরেরটা নেই নিচেরটা আমার 3 হতে হবে, অথবা আমি যদি উপরেরটা যদি 3 নেই নিচেরটা 2 হতে হবে, এভাবে হতে হবে। তার মানে কি এরা কি বিভাজিত না, মানে এরা বিভাজ্য না, একটাকে বরাবর কি বিভাজিত হয়নি। যদি আমি একটাকে 4 নিতাম আর একটা 2 নিতাম তাহলে 2, তাহলে অবশ্যই কি আমার এটা আমার ভগ্নাংশ সংখ্যা হতো না, একটা পূর্ণ সংখ্যা হয়ে যেত। কিন্তু আমার দরকার কি একটা ভগ্নাংশ সংখ্যা। আমি নিশ্চয়ই তোমাদেরকে ভগ্নাংশ সংখ্যাটা বুঝাতে পেরেছি। আমি আবারও বলি এর সংজ্ঞাটা কি, যে পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো যেখানে পি ও কিউ হবে কি পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0,
নট ইকুয়াল অন এবং পি হবে কি পি ও কিউ বিভাজিত হতে পারবে না। এরপরে দেখো টপিকসটি হলো আমাদের মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। তোমাদের এই বইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টপিকস, একটি হলো কি মূলদ সংখ্যা, অপরটি হলো কি অমূলদ সংখ্যা। আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। দেখো মূলদ সংখ্যা মূলত কি? মূলদ সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আবারও বলছি, দেখো যে মূলদ সংখ্যাটা কি, মূলত পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে কি মূলদ সংখ্যা বলে। যেমন হতে পারে কি, যেমন এর মধ্যে আরেকটা শর্ত দেখো, শুধু এখানে শর্তটা হলো কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মানটা 0 হতে পারবে না, আর 1 হতে পারবে, 2 হতে পারবে। যদি আমি ধরি দেখো, তবে পি ও কিউ অবশ্যই তারা কি স্বাভাবিক সংখ্যা হবে। এখন দেখো আবার পি বাই কিউ আকারের সংখ্যাকে যদি আমি মূলদ সংখ্যা বলি, তাহলে আমি পি এর মান বসাই ধরো 3, কিউ এর মান যদি 1 বসাই তাহলে 3, এই 3 একটি কি মূলদ সংখ্যা। আবার ধরো পি এর মান বসালাম 6, কিউ এর মান বসালাম 3, তাহলে 2, এটাও একটি কি মূলদ সংখ্যা। পি এর মান যদি বসাই আমি কত বসাই ধরো 2 বসাই, আর কিউ এর মান 3, তাহলে যে মানটা আসবে ওটাও মূলত কি একটা মূলদ সংখ্যাই আসবে। আবার শুধু একটাই শর্ত থাকবে, যেখানে কি কিউ এর মানটা 0 হতে পারবে না, এবং কি মূলদ সংখ্যাকে দুটি সংখ্যার সহমৌলিকের অনুপাত হিসেবেও লেখা যায়। এখন দেখো পরের টপিকসটি হলো আমাদের কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেটি ছিল, অমূলদ সংখ্যাটা ঠিক তার বিপরীতের মতোই। এখন দেখো অমূলদ সংখ্যাটা কি, যে সকল সংখ্যাটাকে কি পি বাই কিউ আকারে ভাগ করা যাবে না তারা হলো কি অমূলদ সংখ্যা। যেমন পি বাই কিউ আকারে ভাগ করা যাবে না তারা হবে কি অমূলদ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল 0, কিউর মানটা 0 হতে পারবে না। এখন এই শর্তটা তুমি আরেকটু সুন্দরভাবে যদি তুমি জানতে চাও, যেমন কি অমূলদ সংখ্যা, আবার বলছি দেখো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হবে কি অমূলদ সংখ্যা। শর্তটা কি দেখো, পূর্ণবর্গ নয়, যদি আমি 9কে যদি বর্গমূল করি তাহলে কত আসবে 3, তাহলে এটা কি এটা আমাদের অমূলদ সংখ্যা না। শর্ত হলো কি পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হবে কি একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যদি আমি দেখো 3 এর উপরে যদি বর্গমূল করি তাহলে হবে কত আমার 1.73, 20 আরো সামথিং আসবে। এখন দেখো যদি আমি 2 এর উপরে যদি বর্গমূল করি তাহলে আসবে কত 1.4142 সামথিং আসবে, আরো চলতে থাকবে এভাবে। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে অমূলদ সংখ্যাটা কি, মূলত পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল একটি হবে কি অমূলদ সংখ্যা। এছাড়া কি পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যাবে না তারাই হবে কি অমূলদ সংখ্যা। এবার দেখো তারপরের যে টপিকসটি হলো যে দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কি, মূলত ভগ্নাংশের মাঝে যে সংখ্যাগুলো পাই আমরা, দেখো যেমন একটা ভগ্নাংশ, এটা যদি আমরা দশমিক ভগ্নাংশে ভাগ করি তাহলে কত আসবে দেখো আমার 1.5 আসবে। তাহলে এটাই মূলত কি একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এর মধ্যে আরেকটা ভাগ আছে, দেখো দশমিক ভগ্নাংশ এর দুইটা ভাগ হলো আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ। আরেকটু হলো দশমিক ভগ্নাংশে আবৃত অনাবৃত গেল, সসীম ভগ্নাংশ আর হলো কি অসীম ভগ্নাংশ। এটা হলো সসীম ভগ্নাংশ। দেখো যে এই মানটা কি, এই মানটা এখানে কি এই ভগ্নাংশটি মূলত এখানেই শেষ, তাহলে এটা কি সসীম ভগ্নাংশ। যদি আমরা এরকম আসতো 20/3, তাহলে দেখো কত আসে 20, তাহলে কত আসবে আমার 6 বার যাবে, 3 6 18 থাকবে 2, আবার দিবে 0 এখানে দশমিক, আবার কত 18, আবার 2, আবার এখানে আসবে কত আবার এই 6 6 এরকম সামথিং চলতে থাকবে। তা দেখো কি এটা হলো মূলত কি সসীম, এটা হলো অসীম, এরকম চলতেই থাকবে। আগেরটা ছিল কি আমার সসীম, পরেরটা হলো কি আমার অসীম ভগ্নাংশ। তারপরে দেখো একটা ছিল আবৃত আর একটা ছিল কি অনাবৃত। আবৃত মানে হলো
যদি দশমিক বিন্দুর পর একই একই সংখ্যা বারবার আসে তারা হলো মূলত কি আবৃত। আর অনাবৃত কি, যদি দশমিক বিন্দুর পর এরকম আসতো যেমন 6.23534, মানে তারা কি একটার সাথে একটা কি মিল নেই, মানে পুনরাবৃত্তি ঘটে নাই, তারা হলো কি অনাবৃত। দশমিক বিন্দুর পর যদি কোনো মান পুনরাবৃত্তি ঘটে তাহলে তারা হবে আবৃত, যদি পুনরাবৃত্তি না ঘটে তারা হবে অনাবৃত। তাহলে ধনাত্মক সংখ্যাটা কি, যে শূন্য থেকে বড় সকল সংখ্যাই কি ধনাত্মক সংখ্যা। তোমাকে নিশ্চয়ই বুঝতে পেরেছি, যেমন 1 2 3 4 5 6 এরা আপ টু আনলিমিটেড যারা আছে তারাই হলো কি মূলত ধনাত্মক সংখ্যা। এখন ঋণাত্মক কি, শূন্য থেকে ছোট যারা থাকছে তারাই হবে কি ঋণাত্মক সংখ্যা। তুমি ধরো শূন্যটাকে এই লেভেলে, তাহলে এর উপরে যারা আছে তারা হবে কি ধনাত্মক সংখ্যা, নিচে যারা যাবে তারা হবে কি ঋণাত্মক সংখ্যা। এখন দেখো আরেকটা টপিক আছে তোমাদের বইতে যে অঋণাত্মক। তাহলে অঋণাত্মক কি, যে ঋণাত্মক না, তাহলে কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই কি অঋণাত্মক সংখ্যা। এটা মূলত একই, ধনাত্মক আর অঋণাত্মক, শুধু শূন্য সহ আর শূন্য ছাড়া। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে অধ্যায়ের নামটা ছিল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাটা কি, বাস্তব যদি তুমি চিন্তা করতে চাও যে বাস্তব, যার মানে আমি যা দেখি তাই কি বাস্তব। এখন দেখো এই যে সবগুলো আলোচনা করেছি এরাই হলো মূলত কি বাস্তব সংখ্যা। যদি পরীক্ষা আসে যে বাস্তব সংখ্যা কি, তুমি কি বলবে যে একটু আগে স্যার যা আলোচনা করেছে সবই বাস্তব সংখ্যা? এরকমটা না। তুমি বলবে কি সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তুমি তাহলে কি বলবে যে কি সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। যেমন দুইটা উদাহরণ দিয়ে দিবে, একটা দিবে মূলদ সংখ্যার আর একটা দিবে কি অমূলদ সংখ্যার। শেষ। তাহলে আমি কি তোমাকে বুঝাতে পেরেছি যে আমাদের পার্ট 1 আজকের এই প্রথম অধ্যায়ের প্রথম ভিডিওটি আমি আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। তুমি বইটা একবার পড়ে ভিডিওটা দেখবে, যদি বুঝতে না পারো আবার ভিডিওটা দেখে বইটা পড়বে, তাহলে তুমি বুঝতে পারবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।